This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, আমরা যা চাই সব সময় কি তাই পাই? যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না, এরকম কি ব্যাপারটা? নাকি আমাদের চাওয়া পাওয়াগুলো মাঝে মধ্যে খুব আপেক্ষিক হয়ে যায়, অথবা আপেক্ষিক ঠিক নয়? আসলে যেরকম সাধারণ মানুষের চাওয়া পাওয়াগুলো হওয়ার কথা, সেগুলো দেশ কাল প্রভেদে একই রকম থাকে। সাধারণ মানুষ তো কমন। তাহলে সাধারণ মানুষ যেরকম চায়, ওই যে আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি, যেটা দ্বিজেন্দ্রলাল রায় লিখে গেছিলেন, সেটা কি সবার ক্ষেত্রে সত্যি হয়? সত্যিই তো। এটা চাওয়া, এটা চাহিদা, এটা মনের মধ্যে একটা আশা। কিন্তু সবাই যে দেশের নাগরিক, সেই দেশেই কি সবসময় জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে পারে? গ্যারি কাসপারভ তো পায়নি। গ্যারি কাসপারভ তিনি রাশিয়ার নাগরিক ছিলেন, রাশিয়ার থেকেই দাবাড়ু হিসেবে বিশ্বজয় করেছিলেন, অথচ রাশিয়ায় তো তার থাকা হলো না। এখন তিনি আমেরিকায় থাকেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে কাসপারভ ভোটে লড়েছিলেন। কেন? কারণ তার মনে হয়েছিল যে পুতিন রাশিয়ার মানুষকে শোষণ করছেন, তার নেতৃত্বে রাশিয়ার ভবিষ্যৎটা অন্ধকার বলে তার মনে হয়েছিল। সেই জন্যই তিনি একটু আলো চেয়েছিলেন, আলো আনতে চেয়েছিলেন। সেই জন্যই তাকে নিজের জন্য একটা অন্য দেশ খুঁজে নিতে হলো। রাশিয়া ছেড়ে তিনি এখন আমেরিকায়। কি মনে হচ্ছে জানেন তো, এতদিনে কাসপারভের কষ্ট বোঝার মতো আরেকজন খেলোয়াড়কে আমরা পেতে চলেছি, যিনি বুঝবেন নিজের দেশ ছেড়ে যেতে কতটা দুঃখ হয়। যার কথা বলছি তাকেও আপনারা এক ডাকে চেনেন, নোভাক জোকোভিচ। টেনিসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। এখন পর্যন্ত 24টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, যা টেনিসের ইতিহাসে সর্বোচ্চ। ব্যক্তিগত রেকর্ড ছেড়ে দিন, দেশের হয়ে জোকোভিচ ডেভিস কাপ জিতেছেন, অলিম্পিকে সোনা পেয়েছেন। কিন্তু তারপরেও হয়তো জোকোভিচকে তার দেশ ছাড়তে হবে। কেন জানেন? ওই একই কাসপারভের মতোই জোকোভিচও আলোর সন্ধান করছিলেন। কোথাও গিয়ে তার মনে হয়েছিল যে তার দেশ একটা অন্ধকারময় একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, সেখান থেকে দেশকে আলোর রাস্তায় নিয়ে আসতে চেয়েছিলেন। দেখুন, এই চাহিদাটা না, এটা না, এইবার দেখুন, দুজন বিখ্যাত লোকের কথা বললাম, বিশ্বের দুই প্রান্তে, আমরা এই প্রান্তে। কিন্তু কোথাও গিয়ে আপনার আমার চাহিদার সঙ্গে এই জোকোভিচ বা এই কাসপারভের চাহিদাটা এক হয়ে যাচ্ছে না। আমরাও তো আলো চাই, আমরা তো চাই আমাদের ভবিষ্যৎটা আলোকোজ্জ্বল হোক, বর্তমানটাও আলোয় ভরা থাকুক, এটাও আমরা চাই। কিন্তু দেখুন, ওই বললাম, যারা চাই এক্ষেত্রে অন্তত ফুল করে চাই কি বোধহয় না, কিন্তু পাই কি? দেখুন, এই চাইতে গিয়ে, আলোর চাইতে গিয়েই তো একজনকে নিজের দেশ সার্বিয়া ছেড়ে গ্রিসে চলে যেতে হচ্ছে। জোকোভিচ তিনি গ্রিসে চলে যাচ্ছেন। এই যে কাল ইউএস ওপেন শুরু হতে চলেছে, সেটা হয়তো জোকোভিচের দেশ হিসেবে সার্বিয়ার নামটা থাকবে, কিন্তু হয়তো শেষবারের জন্য। এরপর থেকে তিনি হয়তো গ্রিসের খেলোয়াড় বলে পরিচিত হবে। কারণটা তো বললাম আপনাদের। আর সেই জন্যই এই যে চলে যাওয়া, দেশান্তরী হওয়া, তার পেছনে তো একটাই কারণ, আলোর খোঁজ। মানে অন্ধকার থাকলে অন্ধকার থাকার ফল, আলোর খোঁজ করার ফল দেশান্তরী হওয়া। এটা এই দুজন বিখ্যাত খেলোয়াড়ের ক্ষেত্রে সত্যি, আপনার আমার ক্ষেত্রে একটু ভেবে দেখুন। এখন ইউরোপের বিভিন্ন খবরের চ্যানেলগুলো যা বলছে, তাতে তো মনে হচ্ছে ওই জোকোভিচ গ্রিসের নাগরিকত্ব নেওয়ার জন্য ফাইনাল কাউন্টডাউন শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই গ্রিসের প্রেসিডেন্টের সঙ্গে বার দুয়েক বৈঠকও করে ফেলেছেন। এই যে দেশান্তরী হতে চাইছেন জোকোভিচ, এটাকে কি মেধার নিষ্ক্রমণ বলে ধরা যাবে? দেখুন, খেলাধুলোর জগতে তিনি তো কৃতি বটেই, মেধাবী সেই অর্থে।
এবার মেধার ব্যবহার শুধু কি খাতায় কলমে হয় নাকি? যে কোনো কিছুতেই তো মেধা না থাকলে সফল হওয়া যায় না, সেরা হওয়া যায় না। জোকোভিচ সেদিক থেকে তো অবশ্যই মেধাবী, তার মেধা নিয়ে কোনো প্রশ্ন ওঠার জায়গাই নেই। এবার জোকোভিচের এই দেশ ছাড়ার বিষয়টাকে আপনি যদি কোনোভাবে মেধার নিষ্ক্রমণ বলে মেনে নিতে পারেন, তাহলে দেখবেন লোকটাকে আবার একান্ত আপন বলে মনে হচ্ছে, আরও বেশি চেনা চেনা লাগছে, মিল খুঁজে পাচ্ছেন। মনে পারে এ তো আমাদের পাশের বাড়ির সেই ছেলেটা যে দুর্দান্ত রেজাল্ট করে জয়েন্টে বাইরের রাজ্যে পড়তে চলে গেছে, বা এ তো পাড়ার ওই মেয়েটা, ওই দেখতাম কি ভালো পড়াশুনোয়, একদম সবাই আমরা জানতাম যে আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করবে, আমাদের এলাকার নাম উজ্জ্বল করবে। সেও তো এখানকার কোনো কলেজে ভর্তি না হয়ে বাইরের রাজ্যে প্রাইভেট কলেজে পড়তে চলে গেছে। এই যে আমার আপনার পাড়ার এই ছেলে মেয়েরা বাড়ি ঘর ছেড়ে বাইরের রাজ্যে চলে যাচ্ছে, যেখানে আপনাদের হয়তো মনে হচ্ছে যে আমাদের মেধাও কি আজকাল পরিযায়ী হয়ে গেল। এতদিন ধরে ভাবছিলাম আমাদের শ্রম পরিযায়ী হচ্ছে, এখন দেখুন মেধাও তো একইভাবে পরিযায়ী হচ্ছে। এবার এটাকে আপনারা মেধার নিষ্ক্রমণ বলতে পারেন। আমরা এতদিন মেধার নিষ্ক্রমণ বলতে ওই ব্রেন ড্রেন বলতাম, কখন পাস ঠাস করে এখান থেকে তৈরি হয়ে সবাই চাকরি করতে বিদেশে যেতেন, অন্যান্য দেশে টেসে যেতেন, বা একান্তই অত্যন্ত উঁচু দরের কোনো বিষয়ে গবেষণা করতে বা উচ্চশিক্ষার্থে কেউ কেউ বিদেশে হয়তো যেতেন, সেটাও কালে ভদ্রে, সবাই সুযোগ পেতেন না, চাকরি বাকরির জন্য একটু বেশি। ফলে এই মেধার নিষ্ক্রমণ যদি আগে হয়ে থাকে, তাহলে এখন যা হচ্ছে সেটাকে কি মহানিষ্ক্রমণ বলবেন? গতকাল ওই জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টটা অবশেষে বেরিয়েছে। কি দেখা গেছে জানেন? এই জয়েন্ট এন্ট্রান্সের বোর্ডের বিচারে যারা প্রথম 10-এ জায়গা করে নিয়েছেন, সেই সব পড়ুয়াদের কেউ আর এ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে থাকছে না, সবাই কোনো না কোনো কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গেছে। এ রাজ্যে না, বাইরের রাজ্যে। কয়েকজন হয়তো এ রাজ্যের ওই খড়গপুর IIT-তে ভর্তি হয়েছে, কিন্তু সেটাও তো কেন্দ্রীয় সরকারের অধীনের একটা প্রতিষ্ঠান, সেটার জন্য রাজ্যের বিশেষ কিছু করার নেই। অর্থাৎ রাজ্যের বিশেষ পরীক্ষায় যারা প্রথম 10-এ জায়গা পেল, এই রাজ্যের মেধাবীরা, তারা কেউই এই রাজ্যের কোনো সরকারি বা অন্য কোনো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, তার উপর ভরসা করতে পারল না। কেন? কারণ সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যেজন না বুঝে তারে ধিক শতধিক। বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক। এটা আপনি আমি ছোটবেলার থেকে পড়েছি, শুনেছি, আরও অনেকে শুনেছেন, রাজনৈতিক নেতারা। কিন্তু মুশকিল হচ্ছে আপনি আমি যে জিনিসটা শুনেছি, মাঝে মধ্যে বোঝারও চেষ্টা করেছি, না বুঝলে হয়তো বাবা মার কাছে বোকা খেয়েছি, মার খেয়েছি, রাজনৈতিক নেতারা বোধহয় সেটা শোনেননি বা সেই ট্রিটমেন্টগুলো পাননি, তাই তারা আপন মনে এগুলো শুনেছেন আর ভুলে গেছেন। আর যার জন্য আমাদের এই সোনার ছেলেগুলো সোনার ঘড়ি টিক টিক শুনতে পেয়ে এ রাজ্য থেকে বাইরে চলে যাচ্ছে। 2025-এর 27শে এপ্রিল পরীক্ষা হয়েছিল জয়েন্ট এন্ট্রান্সের। রেজাল্ট বেরিয়েছে 22শে অগস্ট। মাঝে চলে গেছে 3 মাস সময়। অন্যান্য বছর এপ্রিলে পরীক্ষা হয়, অগস্টের প্রথম সপ্তাহে ভর্তি প্রক্রিয়া শেষ করে ফেলে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিল। কিন্তু এবছর 22শে অগস্ট সবে ফল প্রকাশ হয়েছে। এরপর কাউন্সেলিং, তারপর ভর্তি। পছন্দসই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ক্লাসে কবে ভর্তি হবে জয়েন্ট উত্তীর্ণরা? রাজ্যে মোট ইঞ্জিনিয়ারিং আসন 37,000। এর মধ্যে বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রায় শেষ। পশ্চিমবঙ্গে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা 9। 11টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসন সব থেকে বেশি। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং আসন 1300-র বেশি। অথচ যাদবপুর বিশ্ববিদ্যালয়ই মেধা সংকটে ভুগছে। IIT, NIT বা প্রাইভেট কলেজ সব জায়গাতেই ভর্তি হওয়ার খরচটা অনেকটা বেশি, তাকে তো একটা টাকা দিয়ে ভর্তি হতে হয়েছে। সুতরাং সেখান থেকে ফেরত আসাটা খুবই মানে যে কোনো পরিবারের পক্ষে কষ্টসাধ্য ব্যাপার। সুতরাং এখানে দাঁড়িয়ে এই ঘটনাটা যে ঘটবে, এটা আমরা অনেক দিন ধরে বলে আসছিলাম। আমরা বারবার বলেছি যে কোনোভাবে জয়েন্ট এন্ট্রান্সের ফলটা অন্তত প্রকাশ করুন, তারপরে কাউন্সেলিং শুরু করবেন। কিন্তু সরকার এতদিন মানেনি, গড়িমসি করে ফেলে রাখলো। কেন এমন আশঙ্কা? কারণ খুব পরিষ্কার।
সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা দিয়ে মেধাবীদের মধ্যে যারা প্রথম সারির তারা চলে গেছেন বিভিন্ন কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে। জয়েন্টের মেধা তালিকায় চোখ বোলালেই বিষয়টা পরিষ্কার হচ্ছে। জয়েন্টে প্রথম হয়েছেন অনিরুদ্ধ চক্রবর্তী, ভর্তি হয়েছেন আইআইটি খড়গপুরে। দ্বিতীয় সাম্যজ্যোতি বিশ্বাস আইআইটি বম্বেতে চলে গেছেন। তৃতীয় দিশান্ত বসু আইআইএসসি বেঙ্গালুরুতে ভর্তি হয়েছেন। চতুর্থ অরিত্র রায় আইআইটি বম্বেতে ভর্তি হয়েছেন। পঞ্চম কৃষাঞ্জিৎ দলুইও আইআইটি বম্বেতে ভর্তি হয়ে গেছেন। ষষ্ঠ সাগ্নিক পাত্র ভর্তি হয়েছেন আইআইটি খড়গপুরে। আইআইটি খড়গপুরে চলে গেছেন সপ্তম সম্বিত মুখোপাধ্যায়, অষ্টম অর্চিষ্মান নন্দী, নবম প্রতীক ধানুকা ভর্তি হয়েছেন আইআইটি কানপুরে, দশম অর্ক বন্দ্যোপাধ্যায় আইআইটি খড়গপুরে ভর্তি হয়েছেন। উৎকণ্ঠা সবাই ছিল, আমরা খুব বেশি উৎকণ্ঠার মধ্যে ছিলাম না, কারণ হচ্ছে ছেলে তো অলরেডি আইআইটি ও পরীক্ষা দিয়ে, যেটা যেই অ্যাডভান্স, সেখানে ও প্রথম চয়েস ওর ছিল যে আইআইটি বোম্বেতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে, সেই স্বপ্নটা ছিল, সেটা বাস্তবায়িত হয়েছে। এটা যদি যথাসময়ে রেজাল্টটা বেরোতো সেক্ষেত্রে সবারই অনেক ভালো হতো। আর সেই ছেলেগুলো যদি এখনো আসতে চায়, তারা কিন্তু অনেক টাকা দিয়েও ভর্তি হয়েছে সব জায়গায়, আবার তাদের কিন্তু টাকা খরচ করে আবার পড়তে হবে আর কি। যদি আমার কথা বলি, আমার হয়তো আমি আইআইটিতে কম্পিউটার সায়েন্স পার্সিউ করতাম, কিন্তু হ্যাঁ সবার কথা যদি ভেবে বলি, রেজাল্টের ডিলেটা তো অনেকটা ক্ষতি করেছে অনেকেরই একাডেমিক লাইফ, তো সেটা আগে বেরোনো অবশ্যই উচিত ছিল। প্রথম 10-এর 10 জনই রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মুখ হচ্ছেন না। প্রথম 100-র মধ্যে খোঁজ করলে তালিকা আরও বাড়বে, দেখা যাবে আরও অনেকে বাইরের রাজ্যে পড়তে চলে গেছেন। দেখুন, প্রাথমিকভাবে মনে হবে কি যে আইআইটিতে চান্স পেয়েছে এরা সবাই, তাহলে আর অন্য কোথাও যাবে কেন? ওটাই তো ফার্স্ট প্রেফারেন্স হওয়ার কথা। সত্যি কি তাই ছিল সব সময়, চিরকাল? এদের যদি মাথার মধ্যে প্রথম থেকেই ঢুকে বসে থাকে যে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানের থেকে অন্যান্য জায়গার শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক ভালো, তাহলে তো এই ধরনের ঘটনাই ঘটবে। এবার যারা যারা আইআইটিতে চান্স পায়নি, তারাও যদি দেখা যায় যে বাইরে গিয়ে বসে রয়েছে অন্যান্য বিভিন্ন কলেজ টলেজে, তাহলে তো এটাই ধরতে হবে যে ওই শুনলেন তো, এই ছেলে মেয়েগুলোই বলছে, তাদের বাবা মারা বলছে, এই এতদিন ধরে যদি রেজাল্ট বেরোনোর এই রকম গোলযোগ না থাকতো, তাহলে তারা হয়তো অনেকেই এখানে থাকতেন। আসলে কি জানেন, এগুলো সবই একটা ইঙ্গিতবাহী ঘটনা। আজকে আপনাদের সাথে রোজই তো যা ঘটছে তাই নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আমরা এই শিক্ষার কী অবস্থা, এখানের থেকে আইআইটি ভালো কিনা, কেন্দ্রীয় প্রতিষ্ঠান ভালো কিনা, অন্যান্য রাজ্য ভালো কিনা, এই সমস্ত নিয়ে কথাবার্তা বলতে পারতাম, জানেন তো। একটা তুল্যমূল্য আলোচনার জায়গা হয়তো তৈরি হতো, যেরকম মাঝে মধ্যেই করি। কিন্তু আজকের দিনটা অন্য, আজকের দিনটা ইঙ্গিতবাহী। হয় না, একটা দিন এরকম মাঝে মধ্যে আসে যেদিন চাঁদ, সূর্য, পৃথিবী এক লাইনে চলে আসে। যখন সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে, আমরা তো সূর্যগ্রহণ দেখি, আর রাস্তাটা ঢাকা পড়ে যায়। তো এটা ব্যতিক্রমী দিন। রোজ রোজ তো এরকম সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হয় না, তাই না? আজকে ওরকম একটা ব্যতিক্রমী দিন, জানেন তো, যেদিন আমরা আমাদের ভবিষ্যৎটা দেখছিলাম, যেদিন আমাদের সামনে দুটো জিনিস খুব পরিষ্কার হয়ে আসছিল। আমাদের ভবিষ্যৎ কিসের উপর দাঁড়িয়ে আছে আপনারা জানেন? আমাদের ভবিষ্যৎটা শিক্ষার ওপর দাঁড়িয়ে আছে। আমাদের অতীত শিক্ষা দিয়েছে, আমাদের বর্তমান সেই ইতিহাস মাথায় রেখে, সেই শিক্ষা মাথায় রেখে ভবিষ্যৎমুখী হয়েছে। আর সেই ভবিষ্যৎ সেই শিক্ষা বহন করে নিয়ে আরও এগিয়ে গেছে, আলোর দিকে এগিয়ে নিয়ে গেছে আমাদের প্রতিনিয়ত। আর সেই অগ্রগতির পথে সোপান বা তার সবথেকে বড় সাহায্য করেছে কে? অবলম্বন কি? শিল্প। আজকে একটা এরকম বিরল দিন, যেদিন আমরা চোখের সামনে যা যা ঘটনাগুলো ঘটছে পরপর সাজিয়েছি আজকের জন্য আপনাদের সাথে ডিসকাস করব বলে, সেগুলো দেখে মনে হচ্ছিল আজকে আপনারা খুব পরিষ্কারভাবে আমাদের শিক্ষা আর শিল্প, এই দুটো বিষয়কেই, সোজা কথা যার উপর আমাদের সভ্যতা টিকে আছে, দুটো বিষয়কেই কী অবস্থায় রয়েছি এবং কী অবস্থায় থাকবো একদম পরিষ্কার দেখতে পাবেন। সত্যি কথা বলতে কি, ওই গ্রহণের কথা বললাম না, কোথাও গিয়ে আপনাদের মনে হবে না তো এই শিক্ষা আর শিল্পেও গ্রহণ লেগেছে? বলবো কিভাবে খেপে খেপে প্রত্যেকটা জায়গায় আমাদের আলোর সন্ধান করাটা খুব জরুরি হয়ে পড়েছে।
শিক্ষা দিয়ে শুরু করি। কারণ ওই জয়েন্টের ফল বেরোতে দেরি হয়েছে বলে যে শুধু যে ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা বেসরকারি বা অন্য রাজ্যের প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে তা তো নয়। যারা ডিগ্রি কোর্সে পড়বেন বলে ঠিক করেছিলেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের একটা বড় অংশ তো হয় বাইরের রাজ্যের সরকারি কলেজে গিয়ে ভর্তি হয়েছে, নয়তো কোনো না কোনো বেসরকারি কলেজে ভর্তি হয়েছে। কারণ 7ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছিল, কিন্তু কলেজে ভর্তির প্রক্রিয়াটা তো এতদিন বন্ধ ছিল। সুপ্রিম কোর্ট কবে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেবে, কবে ওবিসি সংরক্ষণের জট কাটিয়ে রাজ্যে জয়েন্টের ফল বেরোবে, বা কবে থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, সেগুলো কোনোটাই কোনো ক্ল্যারিটি ছিল না। পরিষ্কারভাবে ওদের কেউ কিছু বলছিলেন না। শুধু আমরা কি বুঝছিলাম, এই ছাত্রছাত্রীদের ভর্তি হওয়াটা, ভবিষ্যতের পথে এক পা এগিয়ে যাওয়াটা ততটা জরুরি এখনও না যতটা জরুরি এই রাজনীতির চিন্তাভাবনাটার মান্যতা পাওয়াটা। রাজনীতি ঠিক করেছে এরকম একটা সংরক্ষণ ব্যবস্থা করা উচিত, যে সংরক্ষণ ব্যবস্থাটা আজকেই করতে হবে, নয়তো গোটা রাজ্যটা পিছিয়ে পড়বে। এবং যতক্ষণ না সেটা হবে ততক্ষণ কিছু করা যাবে না। তাই জন্য একটার পর একটা জায়গায় তো রাজনীতি আদালতের কড়া নেড়েছে, ব্যাস গোটা ব্যাপারটা আটকে আছে। দেখুন, যাদের এগোনোর ইচ্ছে আছে, যাদের মেধা আছে, তারা যে চুপচাপ বসে নেই, এটা যেরকম ইঞ্জিনিয়ারিংয়ে বোঝা গেছে, তেমনি রাজ্যে এই অনলাইনে ভর্তির যে আবেদনের তালিকা সেখানে চোখ বোলালেও বোঝা গেছে। আমাদের রাজ্যে সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি কোর্সের ক্ষেত্রে 9 লক্ষ আসন রয়েছে। তার মধ্যে ভর্তির জন্য কত অ্যাপ্লিকেশন জমা পড়েছে জানেন? মাত্র 3 লক্ষ। 6 লক্ষ আসনের জন্য কোনো রকম কোনো অ্যাপ্লিকেশান নেই। আগে আপনারা জানেন, আমাদের সময় একটা সময় ওই কলেজে ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার জন্য মেধা তালিকা বেরোতো আলাদা করে, বাছাই হতো কে কে সুযোগ পেল, ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, টেনশনের একান্ত থাকতো। এবার এখন ছেলে মেয়েই খুঁজে পাওয়া যাচ্ছে না ভর্তির জন্য। 6 লক্ষ ফাঁকা আসন, ভাবা যায়? 2/3 ফাঁকা। সহজেই বোঝা যাচ্ছে যে এই শিক্ষাবর্ষে রাজ্যে এই শূন্য ওই সিটগুলো সেগুলো খাঁখা করবে, যেগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেবে। এর দায় কার? এই দায় কেউ নেবে না। বিরোধী নেতারা বলবেন রাজ্য ওবিসির তালিকায় জল মিশিয়েছে, তাই আইনি জটিলতা তৈরি হয়েছে, আর তার থেকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এই মাছি তাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আর শাসক দল বলবেন বিরোধীরা চক্রান্ত করে যেরকম রাজ্যের অনগ্রসর শ্রেণীকে সুযোগ সুবিধার থেকে বঞ্চিত করেছে, তেমনি সব পড়ুয়াকে শিক্ষা থেকে দূরে সরিয়ে রেখেছে। এই তর্ক বিতর্কে কোনো মীমাংসা হবে না, জানেন তো। আমরা বুঝে গেছি শুধু মাঝখান থেকে যাই হয়েছে রাজনীতিই পুরোটার জন্য দায়ী। এবং রাজনীতির কোনো মাথা ব্যথাই নেই আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য। বলেন ওরা সব সাধারণ মানুষের জন্য করছেন, আসলে ভাবেন না। সাধারণ মানুষের যত রকম বিপত্তি হয় তার পেছনে রাজনীতি থাকে। দেখুন, এই যে যা যা হলো তার থেকে দুটো জিনিস হয়ে যেতে পারে। এক, উচ্চ শিক্ষার্থীরা যারা একটু এগোতে চান লাইফে, আর কি মেধা যাদের আছে, তারাও একদিন ওই পরিযায়ীর মর্যাদা পাবে, বাঙালি পরিযায়ী হয়ে বিভিন্ন রাজ্যে যাবে। আর 2, এ রাজ্যে সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোরও হয়তো ওই সরকারি স্কুলগুলোর মতো দশা হবে। ছাত্রছাত্রীরা হবে, দেখেছেন না, একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। টিচার আছেন, ছাত্রছাত্রী নেই। এক এক এলাকায় স্কুলগুলো একটু একটু করে তালা ঝুলছে। এরপর ছাত্রছাত্রীর অভাবে এই কলেজগুলোতেও হয়তো সেটাই হবে। কলেজগুলো বন্ধ হলে বিশ্ববিদ্যালয়েও তালা ঝোলাতে সুবিধা হবে। এবার যদি এই ঘটনাগুলো ঘটতে থাকে, মানে গোটা ব্যাপারটা যদি একবার বিশ্ববিদ্যালয় অবধি পৌঁছে যায় না, তাহলে নিশ্চিন্তে বুঝতে পারবেন শিক্ষায় পাকাপাকিভাবে গ্রহণ লেগেছে। রাজ্যের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, এবং যেভাবে ওবিসি মামলাটাকে ব্যবহার করে শুধুমাত্র সাম্প্রদায়িক শোষণ করার জন্য দিনের পর দিন রেজাল্ট বের করা হলো না,
রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হলো, স্কুলগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই রাজ্যটাকে মাননীয় মুখ্যমন্ত্রী বৃদ্ধাশ্রমে পরিণত করেছে, তৃণমূল বৃদ্ধাশ্রমে পরিণত করেছেন। যদি এই মুহূর্তে আমি তো আপনাদের তালিকা দিয়েছি কলেজের ক্ষেত্রে অন্তত, যে কতজন ছাত্রছাত্রী বাইরে থেকে আমাদের রাজ্যে এসছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, গুজরাট বা উত্তরপ্রদেশ নিয়ে বলতে পারবো না, এটা ঠিকই, কিন্তু গুজরাট খোঁজ নিয়ে দেখুন কলেজগুলো এখনো ভর্তি হয়েছে কিনা, ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে কিনা, এবং আমাদের রাজ্যে কতজন বাইরে থেকে পড়তে আসে। সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে জেনারেল এডুকেশন, আমি তো বাইরে রাজ্যে দেখছি ইকোনমিক্স অনার্স পড়বে, ফিজিক্স পড়বে, বিকম পড়বে, বিবিএ পড়বে, ভিন্ন রাজ্য চলে যাচ্ছে। কেন? আমাদের রাজ্য থেকে বাইরে পড়তে যাচ্ছে, সেটা বরাবরই যায়, এটা যে প্রথম যাচ্ছে তা নয়। ফলে এই অভিযোগ ভিত্তিহীন। যাচ্ছে না, বহুদিন ধরেই যান, আবার বহু রাজ্যের বহু মেধা এখানে আসেন। অনেক ক্ষেত্রেই এটা হয় যে তারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে রাখেন, আর যখন এই রেজাল্ট বেরোতে দেরি করছিল তার দায়িত্ব কে নিত? দেরি যে কার জন্য হয়েছে সে তো কাল সুপ্রিম কোর্টের রায় প্রমাণ হয়ে গেছে। পড়াশোনায় জলাঞ্জলি ভেবে মূর্খ বলছো কি? তোমরা বলছো আমাদের জীবনের চেহারা নাই ফাঁকি। এবার কে কাকে ফাঁকি দিচ্ছে বলতে পারে? চারপাশে যা যা শুনছেন, ওই কোত্থেকে কোথায় কজন অন্য রাজ্য থেকে এ রাজ্যে এসছেন, এ রাজ্য থেকে কজন যাচ্ছেন, এগুলো বলার জন্য ঠিক আছে। এগুলোর পেছনে না কোনোদিন দেখবেন পরিসংখ্যান নেই, কারণ এটা পরিসংখ্যানটা খুব গোলমেলে জিনিস। পরিসংখ্যান চাইলেই তো তখন ওই পরিসংখ্যান মানে স্ট্যাটিস্টিক্স, তো ওই বলবেন লাই ড্যাম লাই দেন কাম স্ট্যাটিস্টিক্স, ডিসরায়েলি সেই কথা। মুশকিল। হয়তো দেখা যাবে এই স্ট্যাটিস্টিক্স বলবে যে প্রত্যেক বছরই একটু একটু করে বাইরের থেকে আসা কমছে, তখন মনে হবে যে ভিন রাজ্যগুলোর চক্রান্ত। এটা মজা। এগুলো আমরা কিছু রাজনীতির বক্তব্য থাকে, ফলে আমরা ভিন রাজ্যের ছেলেমেয়েরা কতটা এগোচ্ছে, তারা কতটা এ রাজ্যকে যোগ্য মনে করছে, সেটা নিয়ে ওরা মাথা কামাচ্ছি না। আমরা আমাদের ছেলেমেয়েদের নিয়ে মাথা কামাচ্ছি। ইনফ্যাক্ট আমরা বিশ্বাস করি আমাদের রাজনীতিক যারা আছেন, নেতা মন্ত্রী, তাদেরও আমাদের ছেলে মেয়েদের নিয়েই একটু বেশি মাথা ঘামানো উচিত। অন্য রাজ্যের ছেলে মেয়েদের নিয়ে পরে মাথা ঘামালেও চলবে, তাদের রাজ্যে দেখাশোনা করার লোকজন আছে, তাদের ভাবতে দিন। সেখানে যদি তাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়, তাহলে তারা তাদের রাজ্যের যে পরিস্থিতি তার জন্য ক্ষোভ বিক্ষোভ করবেন। আর এটা একটু প্রাদেশিক বক্তব্য হয়ে গেল, একটু স্বার্থপরের মতো বক্তব্য হয়ে গেল, কিন্তু কী করব বলুন? এটাই তো বাস্তব। বাংলার জন্য কথা বলার জন্য যদি প্রাদেশিক বলতে হয়, তাহলে তো এ রাজ্যের সবাই প্রাদেশিক। এখন তো আমরা সবাই বাঙালি রশ্মিতা নিয়ে এত মাথা ঘামাচ্ছি, সেটা প্রাদেশিকতা না? সবই তো একই সুতোয় বাঁধা, তাই না? আসলে কি জানেন তো, গোটা বিষয়টা না চারপাশ থেকে আমাদের একটা গাড্ডার মধ্যে নিয়ে গিয়ে ফেলছে। অযোগ্য টিচার দেখা হয়ে গেছে। অযোগ্য টিচার থাকলে অযোগ্য পড়ুয়াও দেখতে হবে। মেধাবীদের কথা ছেড়ে দিন, তার কারণ মেধাবীরা সবাই তো দেখছেন কীভাবে ঝাঁকে ঝাঁকে বাইরে চলে যাচ্ছে। তো মেধাবীরা যদি বাইরে চলে যান, যারা এখানে পড়ে থাকবেন, তাদের মেধা নিয়ে প্রশ্ন তোলার ইচ্ছে নেই আমাদের। কিন্তু কিছু যারা নজর কাড়বেন না চটজলদি তাদের মধ্যে, তাদের মেধাটা যে কী ধরনের মেধা, অন্য ধরনের মেধা, সেটা নিয়েও কোনো সংশয় নেই। আসলে এটাই ভবিতব্য। অযোগ্য টিচার, অযোগ্য পড়ুয়া, এটাই আমাদের ভবিতব্য। নমুনা দেখুন চারপাশে। যে সমাজে একজন শিক্ষককেও আজকাল বাঁকা নজরে দেখার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই সমাজে তো ওই মন্দিরার মতো ভবিষ্যৎই তৈরি হবে। মন্দিরাকে জানেন তো? ইন্টারেস্টিং তরুণী একজন। একে নিয়ে এরকম আমাদেরই, আপনার আমার কারুর একটা ঘরের একটা মেয়ে, তাকে নিয়ে আমাদের যে এরকম অনুষ্ঠানে এইভাবে বলতে হবে, বিশ্বাস করুন ভাবিনি কোনো দিন। বলতে না হলে খুব খুশি হতাম, কিন্তু না বলেও পারছি না, জানেন তো? কারণ মন্দিরা আমাদের চোখের সামনে থেকে একটা পর্দা টেনে ছিঁড়ে দিয়েছে। সমাজের এই মুহূর্তের পরিস্থিতিটা, নগ্ন রূপটা এবং শিক্ষা দীক্ষার একটা যে কত দূর অধঃপতন হয়েছে,
চারপাশটা কীভাবে আস্তে আস্তে বদলে গেছে সেই ছবিটা আমাদের সামনে মন্দিরা মুখোপাধ্যায় নামে ওই তরুণী এনে দিয়েছে। শুধু মন্দিরা না, মন্দিরাকে দোষ দিয়ে খুব একটা লাভ নেই, তার সাথে আরও 4 জন আছে। আপাতত 4 জনের নাম আমরা জানতে পারছি। এই 4 জন ছেলে, কেউ ভাববেন না শুধু মন্দিরা তরুণী বলে তার কথা বললাম। মন্দিরার নামটা দুটো পুলিশ স্টেশন দুরকমভাবে বলছিল, এবং শুরুতে আমাদের কাছে যখন এসছিল তখন মন্দিরার নামটা মদিরায় হয়ে এসছিল, জানেন তো, মদিরা। এটাও খুব ভালোভাবে ম্যাচ করে যাচ্ছিল। হয়তো কোনো একটা রসিক কেউ এই নামটা তখন ছড়িয়ে দিয়েছিলেন, পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারলাম মন্দিরা। কি করেছেন জানেন তিনি বা তার ওই বন্ধুবান্ধবরা 4 জন 5 জন? 7 সকালে ভোরবেলা 6টার সময় বন্ধুবান্ধবদের সামনে একদম ওপেন রাস্তার ধারে বসে মদ্যপান করছিলেন। কৌশিকী অমাবস্যা, হোল নাইট মদ্যপান না করলে নাকি ঠাকুর দেবতার ফিলিংসটা ঠিক মতো আসে না। হবে হয়তো, আমাদের ছোটোবেলায় এই এত কৌশিকী অমাবস্যা নিয়ে কাউকে খুব একটা মাথা ঘামাতে দেখিনি, হয়তো বাড়িতে বাড়িতে সবাই পালন করতেন। এখন তো যা হয় সেটাই সেলিব্রেট করার বিষয়, প্রকাশ্যে সেলিব্রেট করতে হয়। তাই জন্য রাস্তার ধারে বসে মন্দিরারা সবাই মিলে মদ্যপান করছিলেন, মদিরা পান করছিলেন আর কি, সোজা কথা। বা রাস্তার ধারে যদি এরকম কিছু হয় পাড়ার মধ্যে, সাধারণ মানুষের চোখে পড়লে তারা প্রতিবাদ করবেন, এটাই তো স্বাভাবিক। আজকের দিনও মদ্যপানটা অত্যন্ত স্বাভাবিক বিষয় হলেও প্রকাশ্যে ওইভাবে যদি কেউ মদ্যপান করেন তাহলে প্রতিবাদ করাটাই স্বাভাবিক। একজন স্যার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, শিক্ষক, অযোগ্য শিক্ষক হলে প্রতিবাদ নাও করতে পারতেন, কিন্তু আঁকার শিক্ষক নিরুপম পাল ছেলে মেয়েদের এভাবে 4-5টাকে থোড়াই তোয়াক্কা করে ওপেন রাস্তায় বসে মদ্যপান করাটাকে হয়তো অযোগ্যতা বলেই ভেবেছিলেন, প্রতিবাদ করেছিলেন। ব্যাস, আধুনিক শিক্ষায় তিনি শিক্ষিত নন এটা প্রমাণ হয়ে গেছিল, তার শিক্ষার অভাব আছে এটা প্রমাণ হয়ে গেছিল। তাই ওই স্যারকে ধরেই উচ্চ মানের আর কি একটা শিক্ষা দিয়ে দিয়েছে, শিক্ষা কোটান কোট শিক্ষা দিয়ে দিয়েছে এই তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা। সিসিটিভিতে দেখছিলাম কিল চর ঘুষি উড়ে উড়ে এসে মারছে, তারা মারছে যারা ঠিকমতো দাঁড়াতেও পারছে না, এবং তার মধ্যে মন্দিরাও ছিল। উঠে এলো যেভাবে, মারধর করলো যেভাবে, ভাবা যায় না। অগবধূ সুন্দরী সিনেমায় উত্তম কুমারের চরিত্রে একটা গানের লাইন ছিল, মনে আছে? মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বাজ। আজ ওই স্যার যখন বারণ করছিলেন মত্ত তরুণী আর তার বন্ধুদের, সেই গানটার লাইনই হয়তো মনে পড়ে গেছিল, ছি ছি ছি, ইনি কিছু জানেন না। শিক্ষা হওয়া দরকার, অথবা তাদের মনে হচ্ছিল এটা বুঝিয়ে দেওয়া দরকার, মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি। একটা কথা বলুন তো, 7 সকালে লোকে ব্রেকফাস্ট করে, দাঁত ফাত মাজে, চা খায়, 7 সকালে এরকম মদ্যপান কেউ করে? কোন বাড়ির লোকজন করে ভাবুন তো। এই অল্প বয়সী ছেলেমেয়েরা এটা অন্যভাবে ভাবি, মানে বিষয়টা না কিছুতে হজম হচ্ছে না, বিশ্বাস করুন। আমরা জানতাম যারা চরম উশৃঙ্খল জীবনযাপন করেন, যাদের আমরা চরম মাতাল বলে বলতাম, তাদের বলার সময় এক সময় বলতাম ও সকালে উঠে ও তো মদ দিয়ে কুলকুচো করে। কিন্তু এরা কারা যারা এইভাবে সকালবেলায় মদ দিয়ে কুলকুচো করতে পারে রাস্তার ধারে বসে? বাড়ির লোকজন ছেড়ে দেয়, কিছু খোঁজ করে না, ঠিক আছে ধরে নিচ্ছি প্রাপ্তবয়স্ক, কিছু বলার নেই, যে যেখানে একটা স্বাধীনতা আছে। তো আমরা হয়তো এই কথাগুলো বলার সময় একটু প্রাচীনপন্থী হয়ে যাবো, হবো, কিছু করার নেই। কিন্তু প্রাচীনপন্থী হোক, বর্তমানপন্থী হোক, ভবিষ্যৎপন্থী হোক, একজন শিক্ষককে এভাবে এলোপাতারি মারধর করা হবে, কেউ কিছু বলবে না, রিয়াক্ট করবে না? হয় নাকি? এর মধ্যে দেখুন, রাজনীতি খোঁজার চেষ্টা করে কিন্তু খুব লাভ নেই। এটা পুলিশ প্রশাসন, কারুর কোনো দোষ নেই। পুলিশ তো পুলিশের কাজ করেছে, কেউ সমর্থন করেননি,
এর ভেতর রাজনীতিও ঢোকেনি, কিন্তু বাংলার ঐতিহ্য তার 12টা বাজাটা যে মোটামুটি শুরু হয়ে গেছে। এই ভবিষ্যৎ প্রজন্ম, যাদের ভবিষ্যৎটা কীরকম আমরা জানি না, কিন্তু এরকম সংখ্যায় যদি চারপাশে বাড়তে থাকে তাহলে আপনার আমার সবার ভবিষ্যৎ যে অন্ধকার, বাংলার ভবিষ্যৎ যে অন্ধকার, সেটা তো খুব পরিষ্কার। সেক্ষেত্রে কিন্তু ওই বাংলার অস্মিতা নিয়ে গলা ফাটিয়েও কোনো লাভ হবে না। দেখি যে প্রায় 7-8 জন ছেলে আর একজন মেয়ে মিলে রাস্তায় ড্রিঙ্কস করছে সকাল প্রায়। হ্যাঁ, তখন ওই 6টা বাজে হয়তো, মদ খাচ্ছে। তো আমি যথারীতি বলি, সকাল হয়ে গেছে, এখনো তোমরা এগুলো কেন করছো, এখানে মদ কেন খাচ্ছ? তো উঠে এসে আমাকে মারা শুরু করে দিল। কজন মিলে মারে? সবাই মিলে, প্রায় 8-10 জন মিলে। আর কি করে গালাগালি কিছু করে? হ্যাঁ, গালাগালি তো দিয়েছি, সেগুলো আমি মুখে আনতে পারছি না। আচ্ছা, আপনি প্রতিবাদ করেছিলেন? আমি প্রতিবাদ করেছি। এখন কেন খাচ্ছ, যে আগামী প্রজন্মের কাছে কি বলবো? আমি একটা শিক্ষক হয়ে আজকে মার খেয়ে আসলাম প্রতিবাদ করাতে। মারলো কারা মারলো সে তো ভগবান জানে। কতটা আতঙ্কিত? আতঙ্কিত, পুরাই আতঙ্কিত। কেন? আমার ছেলের জন্যে। কেন? আমার ছেলে যদি এইভাবে অসুস্থ হয়ে পড়ে তাহলে আমি অচল। আমার বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিল, প্রসাদ খাচ্ছিল, ওখানে পুজো হয়েছিল, প্রসাদ খাচ্ছিল ওখানে সবাই মিলে। দেখুন, এতদিন যা জেনে এসেছি, যা শিখে এসেছি, এগুলো মনে হচ্ছে সব ভুলে যেতে হবে, নতুন করে শিখতে হবে অনেক জিনিস। যেরকম আজকে শিখলাম, বেলঘড়িয়া 2 নম্বর রেলগেটের মতো জনবহুল রাস্তা, লোকজন যাতায়াত করছে, সেখানে ওভাবে প্রকাশ্যে মদ্যপান করায় নাকি কোনো রকম অন্যায় নেই, বরং মদ্যপানের প্রতিবাদ করলেই অন্যায়। তাই জন্য শিক্ষককে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। তাই জন্য অভিযুক্তের মা শিক্ষকেরই দোষ দেখতে পেয়েছেন, বলেছেন মেয়ে কালী পুজোর প্রসাদ খাচ্ছিল। প্রসাদই বটে, তার প্রসাদ খাওয়ার জায়গাটা বেশ ইন্টারেস্টিং, রাস্তার ধারে, পুকুর পাড়ে। এবার প্রসাদটা কীরকম, সেটাকে লোকে সাধারণ বাংলায় আর কি মদ বলে কি না, সেগুলো পুলিশ খতিয়ে দেখবে, দেখুক। তবে খতিয়ে দেখার লোক আরও আছে। দেখুন, এই জিনিসগুলো যে লোকজনকে নাড়িয়ে দেয় না, সেটা বোঝা যায় যখন সবাই মিলে গোটা বিষয়টা নিয়ে উদ্গ্রীব হয়ে ওঠেন, উৎকণ্ঠিত হয়ে ওঠেন। ঘটনাটা জানাজানি হতেই ছুটে গেছিলেন কে জানেন? কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি ওই আক্রান্তের বাড়ি বা অভিযুক্তের পরিবারের সঙ্গে দেখা করার আগে ওই প্রসাদ খাওয়া স্পটটা অনুসন্ধান করেছে, ঠিক কোথায় বসে মদ্যপান করছিল। এখানে মদ্যপান করা যায়, এটা নিশ্চয়ই ওনার মনে হয়েছে। তবে একটা কথা ঠিক, ছোটোবেলায় স্কুলে দুষ্টুমি করে আপনি আমি সবাই স্যারেদের মার খেয়ে যখন ফিরে আসতাম, তারপর কি হতো বাড়িতে ফিরে, মোটামুটি আমার ধারণা সবার জন্যই একই ঘটনা ঘটতো। বাড়িতে আর এক দফা মার খেতাম বাবা মায়ের কাছে, অবধারিত ছিল ব্যাপার। এখন দেখুন কিরকম ব্যাপারটা উল্টে গেছে না? আমাদের বাবা মারা সব প্রাচীনপন্থী ছিলেন, আধুনিক বাবা মা হতে হবে। এই যে শিক্ষাটা, এখনকার শিক্ষা, এটা ওই মন্দিরা আর তার বন্ধুবান্ধব ভালো মতো রপ্ত করে নিয়েছে। শিক্ষক নিরুপম পাল কেন প্রতিবাদ করেছিলেন? কারণ তিনি বাংলার শিক্ষা সংস্কৃতি নিয়ে সিঁদুরে মেঘ দেখেছিলেন। এইভাবে ওপেন মদ্যপান করাটা এটা বাংলার সংস্কৃতি নয়। হয়তো ভেবেছিলেন, এটা ভুল ভেবেছিলেন। ওই সিঁদুরে মেঘ থেকে যে হরপা বান নেমে আসতে পারে এভাবে তার উপরে ভাবতেই পারেননি। বাংলার কালচারাল আইডেন্টিটি কোথায় নেমেছে ভাবতে পারেন? আজকে মাও সেতুংয়ের কথা আপনারা একটু ভাবতে পারেন। 6-এর দশকে চীনে কালচারাল রেভলিউশন হয়েছিল। একদিন মাও ছদ্মবেশে একটা কলেজে গেছিলেন, গিয়ে দেখেছিলেন এক ছাত্রীকে আলাদা বসানো হয়েছে। খোঁজ নিয়ে জানতে পেরেছিলেন ছাত্রীটির মা যেহেতু পরিচারকের কাজ করে, তাই আলাদা বসানোর ব্যবস্থা করেছেন এক শিক্ষক। মাও এই ব্যবস্থাকে চীনের জন্য বিপদ মনে করেছিলেন। শিক্ষকরাই যেহেতু সমাজ গড়ার কারিগর, তাই তিনি ওই শিক্ষকদের বিরুদ্ধেই বিপ্লবের ঘোষণা করেন। মাও মনে করেছিলেন পাশ্চাত্য শিক্ষার কারণে চীনের কমিউনিজমের সংস্কৃতিটা হারিয়ে যাচ্ছে। তাই বিপ্লবের ডাক দেওয়া হয়েছিল মূলত দুটো কারণে: এক, কমিউনিজম রক্ষা করতে, আর দুই, ওই পাশ্চাত্য শিক্ষার ভেদাভেদ থেকে বা তার প্রভাব থেকে চীনকে মুক্ত করতে। মধ্যে কথা, চীনের যে কালচারাল আইডেন্টিটি, সাংস্কৃতিক ঐতিহ্য, সেটা রক্ষা করতে। এবার তিনি ঠিক না ভুল
রাজনৈতিক দিক থেকে তার কি ব্যাখ্যা হবে, এগুলো অন্যদিকের বিষয়, ওই আলোচনার মধ্যে যাচ্ছি না। মাওয়ের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে স্কুল কলেজে যে ছাত্রছাত্রীরা ওখানে আন্দোলনে নেমেছিল, শয়ে শয়ে শিক্ষক আক্রান্ত হয়েছিলেন, সেটাও ঠিক না ভুল, তার মধ্যে যাচ্ছি না। এটা রেফারেন্স মনে পড়লো, সেই হিসেবে আলোচনা করলাম। আসলে একটা জায়গায় অদ্ভুত লাগছিল, চীনের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে বলে সেই দিন শিক্ষকদের আক্রমণ করা হয়েছিল চীনে, আর আজ বাংলায় সংস্কৃতি রক্ষা করতে গিয়ে এক শিক্ষক বেধড়ক মার খেয়ে গেলেন। মানে চীন আর ভারত এক রাস্তায় কোনোদিন হাঁটে না, সবসময় চীনেরা না ভারতের উল্টো জিনিস করে, বা আজকের দিন বলে বলতে হবে চীনেরা যা করে ভারত বোধহয় বেছে বেছে তার উল্টোটা করে, তাই তো দেখছি। বাইরের লোকেরা এসে প্রকাশ্যে দিনের বেলায় নন্দননগরে বসে মদ খাবে, আর কেউ প্রতিবাদ করলে তাকে এরকম বেধড়ক মারধর করা হবে। প্রশাসনটা কোথায়? পুলিশ কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? সে যেই করুক না কেন এই ধরনের ঘটনা আমাদের দল তার সমর্থন করে না। আমরা প্রশাসনকে জানিয়েছি, শিক্ষক হোক আর সাধারণ মানুষ হোক, তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যাতে এই যারা অপরাধী তাদেরকে ধরার জন্য। এই জায়গাতে এবং ঘটনা ঘটতো না, ইনসিডেন্ট হয়েছে, আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যাতে এটা সক্রিয়ভাবে এটা দেখে। বেলঘড়িয়ার এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা রাজ্য জুড়ে শিক্ষকদের উপরে অত্যাচার নিপীড়ন চলছে। এমনকি শিক্ষকরা প্রতিবাদ করতে গেলেও, আন্দোলন করতে গেলেও সেখানে তাদেরকে পুলিশের অত্যাচারের শিকার হতে হচ্ছে, পুলিশের হামলার শিকার হতে হচ্ছে। অতএব বেলঘড়িয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, যতদিন এই সরকার থাকবে ততদিন এই ঘটনা ঘটতে থাকবে। এখানে মদ খাওয়াটা ফ্যাশনের পর্যায়ে চলে গেছে বাংলায়। এখন প্রতিবাদ করতে গেলেই মুশকিল আছে, কারণ পুলিশও যুক্ত, প্রশাসনও যুক্ত। সরকার মদের থেকে টাকা নিচ্ছে, মদ বিক্রি করছে, লোক খাবেটা কোথায়? বাইরে যাওয়ার পয়সা নেই। তো এগুলো যদি সত্যিকারের প্রকাশ্যে চলতে থাকলে আইন সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হবে। আর আমাদের বাঙালি সংস্কৃতি নিয়ে এত গর্ব করছেন, তো বাংলা মানে কি লোকে এসে দেখবে রাস্তা দাঁড়িয়ে সবাই মদ খাচ্ছে? এই যে বাংলা ভাষা আন্দোলন চলছে, এর প্রধান লক্ষ্যটা কি? বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা, তাই তো? বাংলার ঐতিহ্য কারা? মাস্টারদা সূর্য সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরকম সব নামগুলো। এদের উত্তরসূরিরা আজকে মার খাচ্ছেন, হয় শিক্ষকের লাঠি, নয় মাতালদের খুশি। বাংলার শিক্ষার সংস্কৃতির মান কোন তলানিতে ঠেকছে এটা বুঝতে নিরুপম পালের ওই যে শিক্ষক, তার এই মারধর খাওয়ার ভিডিওটাই হয়তো যথেষ্ট। তবে দিনের শেষে স্বস্তি একটাই, যতই সবাই প্রশাসনকে দোষারোপ করুন, এক্ষেত্রে প্রশাসন কিন্তু তার ভূমিকা পালন করেছে। এই মন্দিরা তার বন্ধুরা ধরা পড়েছে, জয়, অভয়, পাপাই অথবা মন্দিরা। বয়স কত? 20, 22, 25। এদের দেখে একটাই দুশ্চিন্তা, জানেন তো? এদের কেউ শেখালো না রাস্তায় বসে এরকম প্রকাশ্যে মদ খাওয়াটা অন্যায়? কেউ শেখালো না মদ খেয়ে এরকম জায়গায় জনসমক্ষে বসে আছে, এটা দেখে যদি কেউ প্রতিবাদ করে, বারণ করে, বয়স্ক কেউ, তাকে পেটানো অন্যায়। তার বদলে এই দুঃসাহসটা এলো কোত্থেকে অনুপ্রেরণা পাচ্ছে এরা এরকমভাবে যাত্রার গায়ে হাত তুলে দেওয়ার? এদের অনুপ্রেরণা কারা? দেখুন, আসলে কিছু কিছু ক্ষেত্রে না কি যে কোত্থেকে এরকম অনুপ্রাণিত হয়ে যায় বলাটা খুব মুশকিল। তবে অনুপ্রাণিত হওয়ার উদাহরণগুলো তো বেড়ে চলেছে। এই মন্দিরা, অভয়দের অনুপ্রেরণা তো হতে পারেন ওই মালদার হাবিবপুরের তৃণমূল নেতা সুবোধ রায়। তৃণমূলের এই নেতা বুলবুল চণ্ডী RN রায় বিদ্যানিকেতনের পরিচালন সমিতির সভাপতি, মানে টিচারদের টিচার। তাই টেবিল চাপড়ে, ধমকে চমকে টিচারদের শিক্ষা দিয়েছেন। বেলঘড়িয়ার মতো এখানেও মুশকিল একটাই, গোটাটাই CCTV ক্যামেরায় ধরা পড়ে গেছে। ভাগ্যিস ধরা পড়েছে, নয়তো শিক্ষকদের কতটা শাসন করা চলছে সেটা জানা যেত না। প্রশ্ন শুধু একটাই, জানেন তো? মন্দিরা মুখোপাধ্যায়রা যে অপরাধ করেছে ওই হাবিবপুরের তৃণমূল নেতা, তার চেয়ে খুব কম অপরাধ করেছেন কি? মন্দিরাদের যে তৎপরতায় ধরা হয়েছে, সুবোধ রায়ের মতো শাসক নেতাকেও পুলিশ সেই তৎপরতা দেখাতে পারবে কি?
টিচার্স রুমে ঢুকে হম্বিতম্বি, আঙুল উঁচিয়ে প্রধান শিক্ষিকা সহকারী শিক্ষিকাকে শাসানি, টেবিল চাপড়ে হুঙ্কার, এক কথায় শিক্ষকদের শিক্ষা দেওয়ার পালা। ভাইরাল হওয়া ভিডিওতে যিনি হুমকি দিচ্ছেন, পুরি শিক্ষা দিচ্ছেন, তিনি মালদার হবিবপুরের তৃণমূল নেতা সুবোধ রায়। আর এক পরিচয়, বুলবুল চণ্ডী RN রায় বিদ্যানিকেতনের পরিচালন সমিতির সভাপতি। স্কুলের এক শিক্ষিকার ছুটি নিয়ে বিতর্ক, পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা সদল বলে পৌঁছে যান টিচার্স রুমে, তারপরই সবক শেখানোর পালা। এবং উনি যেভাবে আমার সঙ্গে ব্যবহার করেছেন, পুরো শিক্ষক সমাজের কাছে করতে পারেন। এটা কি কোনো হলো কথা হলো যে আমি কমিটি মেম্বার বলে, প্রেসিডেন্ট বলে উনি সেরকম বলতে পারেন? কেন এমন পরিস্থিতি? নেতা যখন, তখন হাতে গরম অভিযোগও তৈরি। অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, অনিয়ম তিনি করেননি, করেছেন শিক্ষিকারাই। সম্পূর্ণ ভিত্তিহীন। উনি টোটাল স্কুলটাকে ওয়ান ম্যান আপনি মানে ডিক্টেটরশিপ হিসাবে উনি স্কুলটাকে চালাচ্ছেন। একটা হ্যাবক টাকা প্রতি মাসে উনি চুরি করতেন। ৭২,০০০ চুরির বন্ধ করে দেতে ওনার মাথা খারাপ হয়েছে। তৃণমূলের লোকেদের এইরকম চরিত্র, কোথাও তাকে ভয় দেখাতে হবে, কোথাও তাদেরকে মারতে হবে, কোথাও তাদেরকে হুমকি দিতে হবে। এই যে গুন্ডাগিরি রাজনীতি রাহাজানি চলছে, দল এসব অবস্থা করে না, করবেও না। স্কুলে এরকম ঝামেলা কাম্য নয়। এডিএম এডুকেশন বা প্রশাসন ব্যাপারটা দেখছে। ভূগোলের শিক্ষিকাকে জগ ছোড়ার অভিযোগ উঠেছিল আরাবুল ইসলামের বিরুদ্ধে, শাস্তি না পেলেও ইনাম কম পাননি। লিগাসি ধরে রাখছেন সুবল রায়েরা। আরাবুল থেকে হবিবপুরের সুবল, সবাই তৃণমূল নেতা, সবাই পরিচালন সমিতির সভাপতি। শিক্ষক পেটাচ্ছেন বেলঘরিয়ার তরুণী, আর অনুপ্রেরণা পাচ্ছেন সুবল রায়দের থেকে। আর সুবল রায়েরা, তাঁদের অনুপ্রেরণা কলকাতা বিশ্ববিদ্যালয় হতে পারে। সেখানে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের কারণে পরীক্ষা পিছবেন না বলেছিলেন উপাচার্য। সরকার উপাচার্য শান্তা দত্তকেই না করে দিয়েছে, মানে শাস্তি দিয়েছে সরকার। এরপরেও বলতে হবে, অনুপ্রেরণা কি কম পড়িতেছে? সাদেকিয়ার রাজ্য ছেড়ে ছাত্রছাত্রীরা অন্য রাজ্যে চলে যাচ্ছে। শিক্ষা লাভের পর যে কাজ জুটবে তার তো কোনো নিশ্চয়তা নেই। কর্মক্ষেত্রে তো হাহাকার, কাজটা করবে কোথায়? নতুন কলকারখানা তৈরি হওয়াটাও তো এ রাজ্যে প্রায় রূপকথার গল্প হয়ে যাচ্ছে। রাজ্যে পুঁজির বিনিয়োগ নেই, তাই স্বাভাবিকভাবেই মেধা অন্য গন্তব্য খুঁজে নিচ্ছে। এবার মেধা নিষ্ক্রমণটা নিয়ে কথা বলছিলাম, তো মেধা নিষ্ক্রমণ তো পরে, তারও আগের থেকে তো রাজ্যে শুরু হয়েছে শিল্প নিষ্ক্রমণ। দশকের পর দশক একের পর এক কারখানা বন্ধ হয়ে গেছে। সাক্ষী আমাদের রাজ্য। গত শতকের শেষ প্রান্তে এসে রাজ্যটা কার্যত বন্ধ কারখানার কবরখানায় পরিণত হয়েছিল। এটার জন্য শুধু তৃণমূলকে দায়ী করে লাভ নেই, তারও আগের থেকে। ওই ৩৪ বছরের বাম শাসনেও বহু কলকারখানা বন্ধ হয়েছে। লিস্ট অনেক দিন আগের থেকে। রাজনীতির অবদান আমাদের জীবনে প্রচুর, আমাদের রাজ্যের ক্ষেত্রে তো প্রচুর। মাঝখানে শুধু একটা হঠাৎ করেই এক ঝলক ঠান্ডা হাওয়ার মতো ওই শিল্পের একটা স্বপ্ন নিয়ে হাজির হয়েছিল সিঙ্গুর। গাড়ি কারখানার সেই স্বপ্ন পূরণ, সে তো স্বপ্ন পূরণের নামে ওলট পালট হয়ে গেছে রাজ্য রাজনীতি, কিন্তু কারখানাটা হয়। এবারে রাজ্যে ভোটের আগে ফের এক গাড়ি কারখানার স্বপ্ন উস্কে উঠেছে। না, টাটার ১ লাখি গাড়ি কারখানা আর নয়, এবার রাজ্যে ইলেকট্রিক গাড়ি কারখানার স্বপ্ন দেখিয়ে গেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন? বিজেপি ক্ষমতা এলে তিনি দেখতে চান রাজ্যে ইভি কারখানার পরিকাঠামো গড়ে উঠুক। এতেই যেন রাজ্যের নিস্তরঙ্গ পুকুরে ঢিল পড়েছে। ফের গাড়ি কারখানার স্বপ্ন দেখতে শুরু করেছে ওই শিল্পের ক্ষত বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা সিঙ্গুর। আর প্রধানমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করতে পথে নামছে শাসক দল। মানে দলীয় রাজনীতির কাদা ছোড়াছুড়িটা রাজ্যের যে শিল্প সম্ভাবনার আসল ছবিটাকে তুলে ধরছে, সেটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি। আমাদের আফসোস শুধু একটাই, মানে এখানে একটা শিল্প সম্ভাবনা আছে, এটা সবাই বিশ্বাস করছেন, কিন্তু তার জন্য কে কবে ভোট আসবে, কে কবে ভোটে জিতবেন, এতটা অপেক্ষা করার খুব দরকার আছে কি?
সবাই মিলে চেষ্টা করলে একটু আমাদের রাজ্যে 2-4টে কারখানা তো হতে পারে, তাই না? যে কোনো সময় হতে পারে। তাহলে আমাদের এই ছেলে মেয়েগুলোর অন্য জায়গায় পরিযায়ী হতে হয় না। बंगाल में भाजपा आएगी तो रेल और मेट्रो का तेजी से विस्तार होगा। मैं तो चाहूंगा कि यहीं पर इलेक्ट्रिक व्हीकल से जुड़ा व्यापक इंफ्रास्ट्रक्चर बने। কথার কথা বললে হবে না, আমরা এখন বুঝতে পারছি যে সিঙ্গুরের এই যে জমি আজকে বন্ধা হয়ে পড়ে রয়েছে, প্রায় 70% জমি, যে এই জমি পড়ে থেকে কোনো লাভ নেই। এখানে নতুন করে যদি শিল্প হয়, সে টাটা যে কোনো কোম্পানি যদি হয়, আমাদের কোনো আপত্তি থাকবে না। বলা হচ্ছে ফাঁকা আওয়াজ, আপনি বারবার আসুন যান, তাতে বাংলার মানুষের মানসিকতার উপর কোনো প্রভাব। মুখ্যমন্ত্রী তখন বিরোধী দলের নেত্রী ছিলেন, উনি সিঙ্গুর কার্যত বান্ডিল করে পাঠিয়েছিলেন ভেট নরেন্দ্র মোদীকে। সেই বাংলাকে পুনরুজ্জীবন করার মতন কোনো ব্যবস্থা তৃণমূল করেনি। তৃণমূলের কাছে ভেট পাওয়া বিজেপি, আশা করে লাভ আছে কিছু? দেখুন, শিল্পের উন্নয়ন শাসকের লক্ষ্য হবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু সেই শিল্পটা কেমন হবে, সেই প্রথাগত ধারণাটাও তো বারবার ভেঙে গেছে রাজ্যে। অনুপ্রেরণা পেয়ে তৈরি হচ্ছে চপ শিল্প, তেলেভাজা শিল্পের মতো অনেক নতুন নতুন শব্দ, কিন্তু এগুলোকে যদি আপনি সরিয়েও রাখেন, প্রথা ভাঙা শিল্প যে হয় না তাও তো নয়। এই যেমন ধরুন না কুম্ভ মেলা, এবারের এই কুম্ভে কোটি কোটি মানুষের সমাগম, নানা দিক থেকে নানা রকম চুলচেরা আলোচনা হয়েছে। বিপুল সংখ্যক সেই তীর্থযাত্রী কিন্তু একটা ব্যবসার ক্ষেত্র তৈরি করে দিয়েছে, যাতে ইউপি সরকারের রাজকোষ একদম ফুলে ফেপে উঠেছে। বা ধরুন রাম মন্দির, ওই যাবতীয় ধর্মীয় রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতির হিসেবগুলো সরিয়ে রেখে ভাবুন, যে বিরাট একটা গ্র্যান্ডার নিয়ে পুরো ব্যাপারটাকে তৈরি করা হয়েছে, যে প্রবল প্রচার গোটা বিশ্বের কোণে কোণে পৌঁছে দেওয়া হয়েছে, তাতেও তো এটা একটা পর্যটন কেন্দ্র তৈরি হয়ে গেছে। বলা হচ্ছে তীর্থ, আসলে তো পর্যটন কেন্দ্র। এবার তার থেকে যে রাজ্যের অর্থনীতিটা বদলে যেতে পারে, প্রচুর আয় হতে পারে, এটা তো বাস্তব। বহু দেশ যেখানে পর্যটনের উপর দাঁড়িয়ে আছে, অন্য কিছু নেই, শুধু পর্যটন আছে, তাও সেই দেশগুলো চলছে। সেখানে রাজ্যগুলোর ক্ষেত্রে এরকম একটা বহুল প্রচারিত একটা পর্যটন কেন্দ্র যদি তৈরি হয়ে যায়, তাহলে তো রমরমা দশা। এবং সবথেকে বড় কথা, এ রাজ্য ওই পথে কিন্তু হাঁপা বাড়িছে শাসক। দীঘায় তৈরি হয়ে গেছে জগন্নাথ ধাম। এবার দেখুন, জগন্নাথ ধাম দেখতে যতই বিতর্ক থাক, এখানে এটা আসল না এটা নকল, এটা আসল না পুরীরটা আসল, এরকম বিবিধ ওসব পুস্ত আপনি ধর্মীয় কচকচির মধ্যে গেলেনই না। রাজনৈতিক তর্ক বিতর্ক, রাজ্যের সংঘাত গেলেন না, ছেড়ে দিন না। জগন্নাথ ধাম দীঘায় দেখতে যে আগের থেকে বেশি লোক যাচ্ছেন, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। দীঘায় আগেও যেতেন, ওটা একটা পর্যটন কেন্দ্র ছিল, কিন্তু জগন্নাথ ধাম তাতে অ্যাডেড অ্যাডভান্টেজ তৈরি করে দিয়েছে দীঘার জন্য। পরিস্থিতি বদলাচ্ছে, ওখানকার পরিকাঠামো বদলাচ্ছে, এতে লোকজন আরও বেশি যাচ্ছে। এটাই তো হওয়ার কথা। শিল্প হলে লাভ তো আছে। এবার হয়তো ওই জগন্নাথ ধাম ওখানে এইভাবে সাকসেসফুল হয়েছে, এটা দেখে এই রাজ্য এবার ঠিক করেছে তারকেশ্বরে শৈব তীর্থ হবে। মুখ্যমন্ত্রীর ভাবনা, এবার সেটাকে বাস্তব করতে মহা ধুমধাম করে শুরু হয়ে গেছে মাপজোক। কিন্তু এখানে মুশকিল হচ্ছে, কিছু হবে তার আগে রাজনীতির তর্ক বিতর্কগুলোতে শেষ করতে হবে। বিরোধীরা বলছে যে তারকেশ্বরে আগের বহু উন্নয়ন প্রকল্পই নাকি এখনও বিষবাও জলে পড়ে রয়েছে। শৈব তীর্থকে নগর করার পরিকল্পনা একইভাবে আষাঢ়ে স্বপ্ন হয়ে যাবে কিনা, সেটা নিয়ে তারা সংশয় প্রকাশ করতে শুরু করেছেন। এ রাজ্যে শিল্পের স্বপ্ন দেখানো সিঙ্গুর আজ খণ্ডহার হয়ে দাঁড়িয়ে। এবার সিঙ্গুরের জেলাতেই টাটা কারখানার মতো অন্য একটা শিল্প সম্ভাবনা দেখা দিল এই তারকেশ্বরকে কেন্দ্র করে। নতুন তীর্থ পর্যটন যেভাবেই দেখুন, এক্ষেত্রে বিরোধীদের সংশয়গুলো এগুলো সত্যি না হলেই আপনি আমি কিন্তু খুব খুশি হব, এটা পরিষ্কার বলতে পারি। তারকেশ্বরকে আধুনিক শহর তৈরি করতে পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সেই মতো সার্ভের কাজ হয়েছে, তৈরি হয়ে গেছে ল্যান্ড ইউজ ম্যাপ।
কিন্তু তারকেশ্বরের বুকে যে প্রকল্পগুলো চলছিল সেগুলোর কি অবস্থা? তাদের বাস্তবায়ন নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা। বস্তিবাসীর জন্য পাকা বাড়ি তৈরির প্রকল্প, ব্যয় বেড়ে যাওয়ায় মাঝপথে থমকে কাজ। 14 বছর পার, এখনো পাকা বাড়ি পাননি এলাকার বাসিন্দারা। এইভাবে পড়ে আছি, ওখানে ঘর ভেঙে পড়ছে। রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি 2026 সালে উদ্বোধনের কথা, এখনো প্রকল্পের কাজ শেষ হয়নি। কাজই শেষ হয়নি, 26 সালে কি করে উদ্বোধন হবে? এখানেই শেষ নয়, তালিকাটা দীর্ঘ। সংস্কৃতি মঞ্চ, শিশু উদ্যান, কেন্দ্রীয় বিদ্যালয়, আবর্জনার ভ্যাট তৈরির কাজ। শুধু কি তাই, বিরোধীদের অভিযোগ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের বেহাল দশা, নিকাশির অবস্থাও খারাপ। সেখানে নগর উন্নয়ন তো আষাঢ়ে গল্প। নগর করতে গেলে প্রথম তো আগে স্বাস্থ্য পরিষেবা আজকে বেহাল হয়ে রয়েছে। জনকল্যাণমূলক কাজ সেগুলো প্রায় স্তব্ধ হয়ে গেছে। যদিও বিরোধীদের অভিযোগ পাত্তা দিতে নারাজ শাসক দল। এটা করতে হবে, এই নাম করে যে বিরোধিতা করছে সেটা বাংলার মানুষ দেখেছে। কি সমস্ত পরিকল্পনা সবটাই মাননীয় মুখ্যমন্ত্রী মস্তিষ্কে আছে। তারকেশ্বরে সারা বছরই ভক্তদের ভিড় থাকে। শ্রাবণী মেলা ও চৈত্রের গাজনের মেলা হলে তো কথাই নেই, ভক্তদের ঢল নামে এখানে। তাই সবাই চাইছেন সেজে উঠুক তারকেশ্বর। দেখুন, তারকেশ্বরে নগরোন্নয়নের মাধ্যমে রাজ্য সরকার পরিকাঠামো তৈরি করে দিতে চায়। এটা তো একটা সর্বাঙ্গ সুন্দর মডেল। এবার নগরায়ন মানে প্রকল্প মানে বরাদ্দ। এই আপনারা না এই বরাদ্দ শুনলেই আবার অন্যরকম ভাবতে শুরু করেন। ভাবেন বরাদ্দ মানেই তো সেই পার্সেন্টেজের খেলা, মানে যে সমস্ত খেলোয়াড় অফ সিজনে বসে আছেন তারা হয়তো এনার্জি পাবেন। তো ঠিক আছে, ভোটের আগে খেলোয়াড়রা মোটিভেশন পেলে তো ভালোই। আর দেখুন, এটা তো আপনাকে মানতে হবে যে পর্যটন শিল্পের ক্ষেত্রে এই তীর্থ হচ্ছে একদম সবথেকে নিরাপদ লোক নিয়ে একটা, অন্তত ভারতে তো বটেই। মানুষের এই আবেগ ভক্তি এতে তো কোনো দিন খামতি পড়বে না। দুর্গাপুজোয় 2023 সালেই বাংলায় 85,000 কোটি টাকার ব্যবসা হয়েছিল বলে হিসেব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 লক্ষ কর্মসংস্থান হয়েছিল বলেছিলেন। টাকার অঙ্কটা একটু কমিয়ে দেখেছিল ব্রিটিশ কাউন্সিল, তাদের সমীক্ষা হিসেবটা ছিল 72,000 কোটি টাকা। কি এলো গেল, কম কি? কুম্ভ মেলায় কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছে, যোগী সরকার খরচ করেছে, কিন্তু 66 কোটি মানুষ এসছেন, 3 লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছে। কত গুণ সুদে আসলে এই লগ্নি ফিরে এসছে ভাবুন তো। দীঘায় একটা জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের প্রতিষ্ঠা, হয়তো সেখান থেকে এই অনুপ্রেরণা পেয়ে শুরু হয়েছিল। এবার কুম্ভ, দুর্গাপূজা এগুলো কিন্তু অস্থায়ী উৎসব, দীঘাটা চিরস্থায়ী বন্দোবস্ত। আর তারকেশ্বর সেক্ষেত্রে কিন্তু লগ্নি হলে সেটা একই সঙ্গে অস্থায়ী আর চিরস্থায়ী দুটোই। দীঘায় যে জগন্নাথকে প্রতিষ্ঠা করা হয়েছে তাকে প্রতিষ্ঠা করতে হয়েছে, কিন্তু তারকেশ্বর বহুকাল ধরেই শৈবতীর্থ। তারকেশ্বরে বছরে 2 বার মেলা হয়, যেগুলো উৎসবের মরশুম। ভক্তের ঢল আছড়ে পড়ে, ঢুকতে পারবেন না, গোটা এলাকা বন্ধ হয়ে যায় চারপাশ থেকে। তার বাইরেও সারা বছর মন্দির খোলা থাকে। মানুষ, অসংখ্য মানুষ প্রত্যেক দিন সেখানে হাজির হন। দেখুন, নদীর জলে না ওই বাঁধ দিয়ে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন হয়, জানেন তো। তেমনি মানুষের ভক্তির আবেগকে কাজে লাগিয়ে রোজগার আর রাজস্বের ব্যবস্থা করাটা কি অন্যায় নাকি? একদম না, বরঞ্চ একটা জায়গা, এতে যেরকম রাজ্যের লাভ, রাজ্যের অর্থনীতি উন্নত হয়, ঠিক একইভাবে তো এলাকাটার উন্নয়ন হয়, বেশ কিছু মানুষের রুজি রোজগারের ব্যবস্থা হয়, সাধারণ মানুষের ভালো হয়। এই ভালোগুলোই তো আমরা চাই। কিন্তু তারকেশ্বরে যদি ওই দীঘার সমস্যা এসে উদয় হয় তাহলে তো আবার অন্য সমস্যা হবে। এটা আগের থেকে একটুখানি মাথায় রাখা ভালো। কি সমস্যা? দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কর্তাদের মাথায় হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ভর করেছে। হাজার হাজার টাকার ট্যুরিস্ট ট্যাক্স নাকি বাকি ছিল। ওখানে নাকি ট্যুরিস্ট ট্যাক্স দেওয়ার কথা, ট্যুরিস্ট পিছু সামান্য টাকা, কিন্তু এতদিন ধরে সেই টাকা পয়সা হোটেলগুলো দেয়নি, তাতে নাকি টাকার পরিমাণটা বেড়ে বেড়ে একটা বিরাট অঙ্কে দাঁড়িয়ে গেছে। এবার সে টাকা উসুল করতে হবে। সুতরাং হোটেলে হোটেলে তালা মেরে দিয়েছে কর্তৃপক্ষ। যে হোটেলের ঘরে পর্যটকরা ছিলেন সেই পর্যটকদের ঘর থেকে বার করে দিয়ে রাস্তায় নামিয়ে দিয়ে তালা মেরে দেওয়া হয়েছে। দেখুন,
ট্যুরিস্ট ট্যাক্স হোটেল থেকে আদায় করা হয়, হোটেল ট্যাক্স যদি বাকি থাকে তাহলে হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু তার জন্য ট্যুরিস্টদের কেন হেনস্থার শিকার হতে হবে? হঠাৎ এরকম রাতারাতি আগের থেকে কিছু না বলে এটা কীরকম শিল্পায়ন হচ্ছে বলুন তো? হেনস্থার ভয়ে যদি পর্যটকরা এবার দীঘায় যাওয়াই ছেড়ে দেন তখন কি হবে? ট্যাক্স তো পরের কথা, ওখান থেকে নর্মালি যে টাকা পয়সা, যে অর্থনীতিটার একটা ফ্লো আসতো সেটাই তো শুকিয়ে মরে যাবে। এরকম ভুল ট্রাম্প সুলভ বন্দোবস্ত করতে গেলে কিন্তু হিতে বিপরীত হওয়ার 16 আনা সম্ভাবনা, যেটা ওই মার্কিনিরা এখন বুঝতে পারছেন, একদম হাড়ে হাড়ে টের পাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট এমন শুল্ক যুদ্ধ করেছেন, ট্যাক্স করে এমন কাণ্ড করেছেন যে সবাই এখন আমেরিকাকেই পাত্তা দিচ্ছে না। আমেরিকার বাণিজ্য বন্ধ হয়ে গেছে গোটা বিশ্ব জুড়ে, ওই একমাত্র বাংলাদেশ আর পাকিস্তান টিম করে দরজা খুলে বসে রয়েছে, কিন্তু বাকি সবাই, কানাডা বলে দিচ্ছে আমেরিকার জিনিসপত্র দরকার নেই, আমরা নিজেরা করে নেবো, মানে একদম প্রতিবেশী। আর যারা সব থেকে বড় মার্কেট তারাও একইভাবে অন্যদিকে মুখ ফেরাচ্ছে। ট্রাম্পের শাসানি শুনে ভারত, চীন আর রাশিয়ার সঙ্গে ব্যবসা করতে চলে গেছে। চীনের রাষ্ট্রদূত বলে দিয়েছেন যে ভারতের পণ্যের জন্য তারা তাদের বাজার খুলে দিতে তৈরি। মানে দুটো বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, বৃহত্তম জনসংখ্যার দেশ, তারা তাদের মতো করে নিজেদের দরজা খোলাখুলি করে নিজেদের পণ্য নিজেদের মধ্যে কেনে বেচা করে নিলেই তো বিরাট বাণিজ্য হয়ে যাবে। আমেরিকা কী করবে? আমেরিকার পণ্য কোথায় বিক্রি করবে? আমেরিকার অর্থনীতিবিদরা তাই গেল রব তুলছে। ট্রাম্প কিন্তু নিজের দাবিতে অবিচল। তার এক কথা, আমি যুদ্ধ থামিয়েছি, নইলে ভারত আর পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হয়ে যেত। সুতরাং আমেরিকা বাড়বে যায়, আমাকে নোবেলটা দাও। বাচ্চারাই খেলনার জন্য বায়না করে না, রাত দুপুরে হঠাৎ বললো আমার আইসক্রিম খাওয়াতেই হবে, এবার আইসক্রিম চাই। বাচ্চা কাঁদছে, কেউ একটু লজেন্স এনে দিচ্ছে, যা আছে বাড়িতে, কেউ একটু মিষ্টি টিষ্টি থাকলে এনে দিচ্ছে। বাচ্চার ওসব নেই, আমার ওইটাই চাই। ট্রাম্পের নোবেল বাসনাটা অনেকটা সেরকম, জানেন তো, সকলে ভুলিয়ে রাখতে তাকে কত কি পদক দিচ্ছে। আজ ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, তিনি ট্রাম্পকে তো বিশ্বকাপ ফুটবলের ট্রফিটাই ধরিয়ে দিয়েছে। এটা বিশ্বকাপ দিয়ে দিলাম তো, গোটা বিশ্ব আপনার হাতে। 2026-এ আমেরিকা, কানাডা আর মেক্সিকোয় বিশ্বকাপ ফুটবল হবে, ডিসেম্বরে ওয়াশিংটনে ড্র। তাই জন্য ট্রফি ওয়াশিংটনে পৌঁছে গেছে। এবার ট্রাম্পের কাছেও যে ওই ট্রফিটা পৌঁছবে সেটাই স্বাভাবিক, কিন্তু ট্রাম্প খালি হাতে সেই ট্রফি তুলে নিয়েছে। দেখুন, বিশ্বকাপ শুধুমাত্র জয়ী দলের ক্যাপ্টেন আর খেলোয়াড়রাই খালি হাতে ধরতে পারেন, কারণ ওটা অর্জন করতে হয়। তবে রাষ্ট্রপ্রধান ধরতে পারেন, অন্য কেউ ধরতেও পারেন না, রাষ্ট্রপ্রধান ধরতে পারেন, কিন্তু ট্রাম্প তাই জন্য খালি হাতে ধরে নিয়েছেন। এটা ঠিক না, এটা নিয়ম না, কিন্তু কে বোঝাবে? ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো যেভাবে গদগদ হয়ে ট্রাম্পকে ট্রফিটা ধরিয়ে দিলেন, তাদেরকে তো একটা কথাই বলা যায়, চাটুকারিতা। ফিফা প্রেসিডেন্ট চাটুকারিতা করতেই আমেরিকায় এসছেন। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে আসলে মধ্যস্থতা করাটা তার লক্ষ্য, তার উপর সেই দায়িত্ব রয়েছে। তো এই দায়িত্ব তাকে দিয়েছে সুইজারল্যান্ডের সরকার, তিনি তো সুইস। ফিফা প্রেসিডেন্ট আর রজার ফেডেরার, এই দুই সুইস বিখ্যাত ব্যক্তিত্ব, তাদের সুইস সরকার দায়িত্ব দিয়েছে যে এটা একটুখানি আমেরিকার প্রেসিডেন্টকে ম্যানেজ করে এসো। অর্থাৎ ফিফার প্রেসিডেন্টের পদটা তিনি সুইজারল্যান্ডের স্বার্থে অপব্যবহার করছে, বুঝতে পারছেন? কেউ নিজের কাজটা করেন না, সবাই অন্য স্বার্থ সিদ্ধি করেন। এবার এর আগে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের নিরপেক্ষতা আমরা দেখে নিয়েছি, এবার ফিফা প্রেসিডেন্ট দেখিয়ে দিলেন। এবার দেখুন, একটা জিনিস তো খুব পরিষ্কার, গোটা বিশ্বটা যেভাবে চলছে তাতে ট্রাম্পের হাতে ওই ট্রফিটা যাওয়া এবং তুলে দেওয়া এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ট্রাম্পের সাথে যখন ওই জেলেন্সকিরা বৈঠক করতে এসছেন কদিন আগে, একদিকে ট্রাম্প বসে, বাকি উল্টো দিকে বাকি পুরো ন্যাটোর সব দেশগুলো, জেলেন্সকি সবাই বসে গদগদ হয়ে, যেন ট্রাম্পই হচ্ছেন গোটা বিশ্বের প্রেসিডেন্ট, বাকিরা হচ্ছেন বিভিন্ন প্রদেশের প্রধান। এবার এই বাজারে যদি তিনটে দেশ এই গোটা বিষয়টার থেকে অন্য দিকে থেকে থাকে, তাহলে তাদের তো অন্য চোখে দেখতেই হবে। এবং ঘটনাচক্রে তারা যদি একজোট হয়ে যায়, তাহলে কিন্তু আমেরিকাকেও নতুন করে ভাবতে হবে যে এরা তো আমাদের চোখ রাঙানিতে ভুলবে না। ভারত পাত্তা দেয়নি, চীন
পাত্তা দেয়নি, রাশিয়া পাত্তা দেয়নি, সে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, বলে দিচ্ছে কোনো কিছু মানবো না, উল্টে কীভাবে ওদের দখল করবো ইউক্রেনকে সেটা ঠিকঠাক করে নিয়েছে জেলেন্সকি যতই ওখানে গিয়ে বসে থাকে। সুতরাং ট্রাম্প এই তিনটে দেশের দিকে না তাকিয়ে বরঞ্চ মনে মনে গোটা বিশ্ব জয় করার জন্য এই ফুটবল ট্রফিটাকে দেখুন, ধরে দেখুন। তো মুশকিল হচ্ছে উনি ট্রাম্প তো ব্যবসায়ী, ওনার হাতে হয়তো বিশ্বকাপটা দেখে উনি এটার গরিমাটা দেখবেন না, দেখবেন সোনার টুকরো। শেক্সপিয়ার যদি না ওই ট্রাম্পকে একবার চিনতে পারতেন, যদি জানতেন এরকম একটা চরিত্র জন্মাবে, তাহলে এই শাইলক চরিত্রটা আর সৃষ্টি করতেন না, তার নাম ট্রাম্প দিতেন।